অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের 5 নম্বর অধ্যায়ের ওপর একটা সাজেশন ভিত্তিক আলোচনা রাখতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। এই যে প্রশ্নগুলি আমি এখানে দিচ্ছি আর আলোচনা করে দিচ্ছি, এগুলো যদি তোমরা ঠিকঠাক করে তৈরি করে নাও, তাহলে এই চ্যাপ্টারে ইতিহাসের উপর তোমাদের আর কোনো ভয় থাকবে না। পরীক্ষার সেকেন্ড টার্মে যা যা প্রশ্ন আসবে এই অধ্যায়ের উপর তোমরা কিন্তু সবগুলোই ভালোভাবে লিখতে পারবে। আর সেজন্যই বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো, তাহলেই কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদের পড়া হয়ে যাবে। প্রথম প্রশ্নটা যেটা রেখেছি, মধ্যবিত্ত কারা? ব্রিটিশ আমলে যারা আর্থিকভাবে মাঝামাঝি সম্প্রদায়ভুক্ত ছিল, অর্থাৎ মাঝামাঝি অবস্থাপন্ন, তাদেরকেই মধ্যবিত্ত বলা হতো। আর ভদ্রলোক কাদের বলা হয়? ওই ব্রিটিশ ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের যারা মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করতেন, অর্থাৎ মধ্যবিত্ত আর্থিক অবস্থা সম্পন্ন ব্যক্তিদের বলা হতো ভদ্রলোক। কে কবে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন? 1803 সালে লর্ড ওয়েলেসলি। বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। কে কবে এটি প্রকাশ করেন? জেমস অগাস্টাস হিকি। এটি কি ধরনের পত্রিকা ছিল? এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। আর হিকি কবেটা বলা হয়নি, কবে এটা প্রকাশ করেছিলেন? 1780 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক ও মাসিক পত্রিকার নাম কি? কবে প্রকাশিত হয়? প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ, আর মাসিক পত্রিকা হলো দিগদর্শন। কবে প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে। কে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন গড়ে তোলে? রাজা রামমোহন রায়। কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে? 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিক। কে বিধবা পুনর্বিবাহ আন্দোলন গড়ে তোলে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় বিদ্যাসাগর। কে কবে বিধবা পুনর্বিবাহ আইন জারি করেন? 1856 সালে লর্ড ডালহৌসি। কে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠী প্রতিষ্ঠা করেন? লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও কে ছিলেন? ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক। নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা প্রচলিত রীতিনীতির বিরোধী ছিলেন, যে জাতপাতের বিরোধী ছিলেন, বহু বিবাহের বিরোধী ছিলেন, কিন্তু তারা ইংরেজ শাসনকে বিশ্বাস করতেন। আবার ইংরেজি শিক্ষাকে তারা সমর্থন করতেন। শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? শিক্ষা বিস্তারের জন্য আমরা জানি তিনি প্রচুর বই লিখেছিলেন। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়। সেই সময় যে বাংলা ভাষার বইয়ের যে অভাব ছিল, সেই অভাবটা তিনি পূরণ করে দিয়েছিলেন। সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্য সম্প্রদায়ভুক্ত ছাত্রদের সাথে বৈশ্য সম্প্রদায়ভুক্ত ছাত্রদের পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন।
তিনি বিধবা পুনর্বিবাহের জন্য আন্দোলন সংগঠিত করেছিলেন এবং তারই প্রচেষ্টায় ডালহৌসি 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন পাস করেন। তিনি যখন সহকারী স্কুল পরিদর্শক ছিলেন তখন বাংলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি নিজ খরচায় তিনি নারী শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন স্কুল স্থাপন করেছিলেন। দরিদ্র মানুষদের তিনি অকাতরে সাহায্য করতেন। প্রার্থনা সমাজ কোথায় কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ মুম্বাই, বর্তমানে মুম্বাই শহরে আত্মারাম পাণ্ডুরঙ্গ মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন। 19বিংশ শতকে নারী শিক্ষায় উদ্যোগী হয়েছিলেন এমন কয়েকজন বিদুষী নারীর নাম উল্লেখ কর। পশ্চিম ভারতের পণ্ডিতা রমাবাই, মাদ্রাজের ভগ্নী শুভলক্ষ্মী, আর বাংলার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে পণ্ডিতা রমাবাই এর ভূমিকা কি ছিল? পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারে, কিন্তু তিনি শূদ্রকে বিয়ে করেন। বিধবা হয়ে তিনি মেয়েকে নিয়ে লন্ডনে চলে যান এবং ডাক্তারি অধ্যয়ন করেন। তিনি বিধবাদের নিয়ে একটি আশ্রম গড়েছিলেন। সমাজে রক্ষণশীলদের সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই পণ্ডিতা রমাবাইকে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? বীরেশ লিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। সমাজ সংস্কারক হিসাবে বীরেশ লিঙ্গম পান্তুলুর অবদান আলোচনা করো। বীরেশ লিঙ্গম পান্তুলু বিধবা বিবাহ আন্দোলন সংগঠিত করেছিলেন দক্ষিণ ভারতে। মূর্তি পুজো, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্য বিধবার বিরুদ্ধে তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন। নারী শিক্ষার জন্য তিনি আন্দোলন করেছিলেন। এছাড়া দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সমাজ সংস্কারগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারের নাম লেখো। জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলের সমাজ সংস্কার সম্পর্কে জাহাজানো লেখো। নিম্নবর্গীয় মানুষের মর্যাদার জন্য তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন নিরন্তর। 1851 সালে তিনি নারী শিক্ষার বিস্তারের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার প্রতিষ্ঠিত সত্যশোধক সমাজ নিম্নবর্গীয় মানুষদের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতেন। কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? 1815 সালে রাজা রামমোহন রায়। এর মূল লক্ষ্য কি ছিল? এর মূল লক্ষ্য ছিল সমাজ সংস্কার। কবে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে? 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে। এর কয়েকজন সক্রিয় নেতার নাম লেখো। রাজা রামমোহন রায় তো ছিলেন, তার সাথে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, বিজয় কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। কে বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য ও ব্রহ্ম ধারণার সাথে সংযোগ তৈরি করেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী। এর মূল উদ্দেশ্য কি ছিল? এর মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল মূর্তি পুজো, পুরোহিতদের প্রাধান্য এবং বাল্য বিবাহ প্রভৃতি বিষয়গুলিকে সমালোচনা করা এবং নারী শিক্ষার জন্য
নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া। বেদের মধ্যেই নাকি সমস্ত বিজ্ঞানের কথা নিহিত রয়েছে, একথা কে বলেছে? দয়ানন্দ সরস্বতী। ভারতের কোথায় আর্য সমাজ জনপ্রিয় হয়েছিল? পাঞ্জাব ও পশ্চিম ভারতে। কাদের সংস্কার আন্দোলনে হিন্দু পুনরুজ্জীবনের ছাপ দেখা যায়? ব্রহ্মনেতা রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্রের আন্দোলনে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র। এর পূর্ব নাম কি ছিল? জাতীয় মেলা। হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? হিন্দু ধর্মের মর্যাদা পুনরুজ্জীবিত করা, স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করা, এই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। যতমত তত পথ, একথা কে বলেছে? যুগাবতার রামকৃষ্ণ পরমহংস। কবে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? 1893 খ্রিস্টাব্দে। বাংলার সমাজ সংস্কারকরা কি ধরনের ভাষা ব্যবহার করত? ইংরেজি ও সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষা। কে বিধবা বিবাহ শাস্ত্র সম্মত বলে তুলে ধরেন? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মোহামেডান লিটারারি সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1863 খ্রিস্টাব্দে কলকাতায়। না, কে কবে কোথায় আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ। সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। সিধু ও কানু। দিকু কাদের বলা হতো? সাঁওতালদের এলাকায় বহিরাগত ও জমিদারদের দিকু বলা হতো। সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে যাহা জানো লেখো। এখন এই যে সাঁওতাল বিদ্রোহ মেনলি হয়েছিল জোরদার জমিদার, সুদখোর মহাজন ও ইংরেজদের বিরুদ্ধে। সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে যাহা জানো লেখো। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। মোবলা বিদ্রোহ কোথায় কেন হয়েছিল? মোবলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। অ্যাকচুয়ালি মালাবার উপকূলে মোবলাদের বাসস্থান ছিল। এদের মধ্যে ছিল কৃষি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী আর জেলে সম্প্রদায়ের লোকেরা। ব্রিটিশরা মালাবার উপকূল দখল করার পর এই মোবলাদের ওপর রাজস্ব বা কর অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। ফলে মোবলারা ব্রিটিশদের ওপর বীতশ্রদ্ধ হয়েছিল এবং অনেকগুলো বিদ্রোহ সংগঠিত করেছিল। এগুলোই হলো মোবলা বিদ্রোহ। কে কোথায় ফরাজি আন্দোলন গড়ে তোলে? হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলন গড়ে তোলে। মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা উলগুলান সম্বন্ধে যা জানো লেখো। মুন্ডা বিদ্রোহ সংগঠিত করেছিলেন বিরসা মুন্ডা। এখন মুন্ডাদের অঞ্চলে দিকু বা বহিরাগত জমিদার, সুদখোর মহাজন আর ব্রিটিশরা এসে জঙ্গল কেটে বসতি স্থাপন করল এবং মুন্ডাদের উপর বিভিন্ন কর বা ট্যাক্স ধার্য করল। তখন মুন্ডারা বহিরাগতদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল এবং সেটা হয়েছিল বিরসা মুন্ডার নেতৃত্বে। এটাই হলো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। বললাম বিরসা মুন্ডা। কবে মুন্ডা বিদ্রোহ হয়েছিল? 1899 খ্রিস্টাব্দে। ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায়
কার নেতৃত্বে হয়েছিল? আরবে সৈয়দ ওয়াহাবের নেতৃত্বে। ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন কে পরিচালনা করে? ভারতবর্ষে উত্তরপ্রদেশের রায়বেরেলি অঞ্চলে সৈয়দ আহমদ ওয়াহাবি আন্দোলন পরিচালনা করে। বাংলায় কে ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দেয়? মীর নিসার আলী বা তিতুমির। বাঁশের কেল্লা কে তৈরি করেন? তিতুমির। নীল দর্পণ নাটক কার লেখা? দীনবন্ধু মিত্রর লেখা। ব্রিটিশরা কবে বাঁশের কেল্লা ধ্বংস করে? 1831 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহ কবে সংগঠিত হয়? 1859 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এরা দুজনেই দুই ভাই ছিলেন। বাংলার কোন দুই পত্রিকা নীল চাষীদের পক্ষে দাঁড়িয়েছিলেন? একটি হলো হিন্দু পেট্রিয়ট, আরেকটি হলো সোমপ্রকাশ। কবে নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়? 1863 খ্রিস্টাব্দ নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়। বাংলার নীল বিদ্রোহে হিন্দু পেট্রিয়টের ভূমিকা আলোচনা করো। দেখো, হিন্দু পেট্রিয়ট সবসময় নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা পত্রিকাতে লিখত। এইটা লিখে সবার মধ্যে প্রচার করত যে নীলকর সাহেবেরা কিরকম অকথ্য অত্যাচার করছে নীল চাষীদের ওপরে। এইভাবে হিন্দু পেট্রিয়ট নীল চাষীদের পক্ষে দাঁড়িয়েছিল। সিপাহী বিদ্রোহ কবে কোথায় প্রথম হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল উত্তরপ্রদেশের মিরাটে। বাংলায় সিপাহী বিদ্রোহের নায়ক কে ছিলেন? তিতুমির বা মীর নিসার আলী। কাকে সিপাহী বিদ্রোহরা হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেন? শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে। সিপাহী বিদ্রোহ ভারতের কোন অংশে বিস্তার লাভ করে? উত্তর ভারতে বিস্তার লাভ করেছিল। দক্ষিণ ভারতে সিপাহী বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। কার আমলে ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল? লর্ড ক্যানিং এর আমলে। সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি? দেখো, সিপাহী বিদ্রোহ মূলত হয়েছিল উত্তর ভারতে। দক্ষিণ ভারতে এর কোনো প্রভাব ছিল না। সিপাহীরা এই বিদ্রোহ প্রথম করেছিল, কিন্তু পরবর্তীকালে সমাজে খেটে খাওয়া শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্পপতি তারাও এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছিল। এটা দেখে অনেকে একে জাতীয় বিদ্রোহ বলেও উল্লেখ করেছে। কিন্তু এটাও দেখতে হবে যে এই বিদ্রোহ সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েনি। তাছাড়া সমাজে যারা শিক্ষিত, অর্থাৎ শিক্ষিত সমাজ কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। সিপাহী বিদ্রোহ দমনের পর বাহাদুর শাহের শেষ পরিণতি কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ দমনের পর বাহাদুর শাহের বিচার হয়েছিল এবং বিচারে তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। ভারতের শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহের বিচার কার্য সম্পর্কে যা জানা লেখো। 1857 সালের 27 জানুয়ারি তার বিচার সভা বসল। বিচার সভা বসল লালকেল্লায়, দেওয়ানি খাসে। বিচারের দিন 82 বছরের বৃদ্ধ বাহাদুর শাহকে কক্ষের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল প্রায় 1.5 ঘন্টা। তারপরে তাকে ডাকা হলো, কিন্তু বসতে দেওয়া হলো সাধারণ আসনে। এতটুকু সম্মান তার প্রতি দেখানো হলো না। সাক্ষীদের জেরা করার কোনো সুযোগ না দিয়ে একতরফা বিচার কার্য চালিয়ে গেল ব্রিটিশ সরকার। এবং 1858 সালে
তার বিচারের রায় ঘোষণা করা হলো এবং বিচারে তাকে রেঙ্গুনে, ব্রহ্মদেশের রেঙ্গুনে নির্বাচিত করা হলো। ভারতের প্রথম গভর্নর জেনারেল ও ভাইসরয়ের নাম কি? লর্ড ক্যানিং। ভারত শাসন আইন কবে বলবৎ হয়? 1858 সালের 1 নভেম্বর। ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পায় 1858 সালে। ভারতবর্ষে ব্রিটিশ শাসন আইন লোপ পায়। ওই যে আইনটা বলবৎ হলো ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ করে ভারতবর্ষের শাসন পুরোপুরি ব্রিটিশ সরকার, ইংল্যান্ডের ব্রিটিশ সরকার নিয়ে নিল। ভারতবর্ষ ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ কবে ঘটেছিল? 1870 সালে। সিপাহী বিদ্রোহের কারণগুলি উল্লেখ কর। দেখো, সিপাহী বিদ্রোহের অনেকগুলো কারণ ছিল। ভারতীয় সিপাহী এবং ব্রিটিশ সিপাহী একই কাজ করছে, একই পদমর্যাদা, কিন্তু তাদের মাইনে ভিন্ন। এটা একটা তাদের মধ্যে ক্ষোভ ছিল, ভারতীয় সিপাহীদের মধ্যে ক্ষোভ ছিল। ভারতীয় সিপাহীদের অপেক্ষাকৃত রিস্কি জোনে ডিউটিতে পাঠানো হতো। তাছাড়া সমুদ্র পার হয়ে তাদেরকে যেতে হতো। একটা ধারণা ছিল যে কালা পানি পার হলে জাপ চলে যায়, অর্থাৎ জাপ হারানোর একটা ভয় থাকতো তাদের মধ্যে। এছাড়া কোন ভারতীয় সিপাহী ইংরেজদেরকে দেখলেই তাদেরকে স্যালুট করতে হতো। এইগুলো একটা অপমানকর বলে মনে হয়েছিল সিপাহীদের মধ্যে। এছাড়া আর একটা কারণ ছিল, সেটা হলো এনফিল্ড রাইফেল নামে একটি রাইফেলের ব্যবহার। এই হিন্দু মুসলমান উভয়ে এই কার্তুজ বা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করল, কিন্তু জোর করে ওই রাইফেলকে ব্যবহার করাতো ওই ব্রিটিশ সরকার। জোর করে ওই রাইফেল, ওই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে বাধ্য করা হলো। এর ফলে এই ধরনের অসাম্য আচরণের থেকেই সিপাহী বিদ্রোহের মতো একটা মহাবিদ্রোহের আবির্ভাব ঘটেছিল। তাহলে দেখো, এই হলো আমার অধ্যায় 5 অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা কভার করলে তোমাদের কিন্তু 5 নম্বর অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্নগুলো তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা এটা করে নেবে। এইবার দেখো একটা জিনিস, এখানে আমি প্রশ্ন আকারে সবগুলো দিয়েছি। এমন আসতেই পারে শূন্যস্থান পূরণ, ম্যাচিং, আসুন না, সবই কিন্তু এই সাজেশনের উপরেই থাকবে। তাই তোমরা এই সাজেশনটা খুব সুন্দর করে তৈরি করাও, আর তোমাদের পরিচিত বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা আগস্ট মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে, তাই হাতে আর বেশি সময় নেই। তোমরা এখন থেকে এইগুলোকে রেডি করো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার তো করছোই, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।